ধারাবাহিক অফিসিয়াল থেকে আজ আপনার জন্য দেবরতী মুখোপাধ্যায়ের লেখা লিলি কাহিনী সংকলন থেকে নেওয়া একটি গল্প, ডুবুরি। আজকের গল্পটি সম্পূর্ণরূপে মানসিকভাবে পরিণতদের জন্য। গল্পের সূত্রধর আমি, সঙ্গীতা। গল্পের মূল চরিত্রে বোলার ভূমিকায় অহনা, মানিকবাবুর ভূমিকায় ইন্দ্রজিৎ এবং অন্যান্য চরিত্রে সুদীপ্তা এবং রূপম। শুরু হচ্ছে ডুবুরি। বুলা পরনের ফ্যাকাশে হয়ে যাওয়া সালোয়ার কামিজটার কোমরের কাছটায় পেঁচিয়ে থাকা দড়িটাকে একবার হাত দিয়ে দেখে নিল ঠিকমতো বাঁধা আছে কিনা। পুকুরের পাড় থেকে একদম একফালি চাঁদের মতো বেঁকে চুড়ে একটা নারকেল গাছ রয়েছে। সেটার আগাটা পুকুরের ওপর এমনভাবে নুয়ে রয়েছে যে পাতাগুলো মাঝে মাঝেই পুকুরের জলে লেগে ভিজে যাচ্ছে। বুলার কোমরের দড়ির অপর প্রান্তটা বেশ কিছুটা দূরের সেই নারকেল গাছের গুঁড়ির সাথে শক্তভাবে বাঁধা। গাছের নিচে একটা হাফ প্যান্ট আর ফুটো ধরা গেঞ্জি গায়ে দাঁড়িয়ে ভূত বুলাকে দেখে জয়ের ভঙ্গিতে বরাবরের মতো এবারেও বুড়ো আঙুলটা ওপরে তুলল। বুলা মাথার ওয়াটারপ্রুফ টর্চটা টাইট করে নিয়ে বাবার বেঁধে দেওয়া গলার মাদুলিটা আলতো করে স্পর্শ করলো কয়েক মুহূর্ত। তারপর হঠাৎ ওই পাড়ে দাঁড়িয়ে থাকা সমরেশের সাথে একটা চোকাচুকি হয়ে যাওয়ায় আর দেরি না করে হাত দুটোকে উঁচু করে মাথার উপর তুলে রকেটের ভঙ্গিতে ঝাঁপ দিল কুসুম গ্রামের সব থেকে বড় দিঘিটায়। ওর 5 ফুট 2 ইঞ্চির রোগাভোগা শরীরটা মুহূর্তে তলিয়ে গেল জলের অতলে। বুলা ডুবে যাওয়ার কয়েক সেকেন্ড পর দিঘির শ্যাওলা জমা কালো জলে একটা বুদবুদ শব্দ হলো। ছোট ছোট গোলাকার ঢেউ উঠে বলয়ের মতো মিশে যেতে লাগলো কালো জলে। তারও কিছুক্ষণ বাদে সব নিস্তব্ধ হয়ে গেল। পাড়ে দাঁড়িয়ে তখন প্রায় 25 লোক, থানার দারোগা, 3টে কনস্টেবল আর গ্রামের মান্যগণ্য কয়েকজন বাদ দিলে বেশিরভাগই খেটে খাওয়া গরিব মানুষ। তারা প্রবল কৌতূহলে নিজেদের মধ্যে ফিসফাস করছে। মিনিট খানেক বাদে সুকুমার বাবু তার ব্যবসার ডান হাত মানিককে ফিসফিস করে শুধলেন, আরে এই মেয়েটা কাজটা ঠিক মতো করতে পারবে তো? মানে আমরা হেসে টেসে যাবো না তো? তুইও বললি, আমিও রাজি হয়ে গেলুম। মাথাটাও কাজ করছে না। মানিক মাছি তাড়াবার ভঙ্গিতে বলল, কি যে বলেন কর্তা বাবু, এ কি যে সে ডুবুরি নাকি? হলোই বা মেয়ে ছেলে। এ তল্লাটের 20-25টা গ্রামে ওর মতো ওস্তাদ ডুবুরি আছে কিনা দেখান তো। আর তাছাড়া মোটা টাকার টোপ দিয়েছি কর্তা, কোনো চিন্তা নেই। এ মেয়ের তো আর এই গ্রামের এদো পুকুরে পড়ে থাকার কথা নয়। নেহাত কপাল জোরে। মানিক হঠাৎ জিভ কেটে চুপ করে গেল। আর চোখে দেখল না, সুকুমার বাবু তেমন খেয়াল করেননি। ও কথা ঘোরাবার জন্য তাড়াতাড়ি বলল, কিন্তু কর্তা, পুলিশকে আগে ভাগেই খবর দিলেন কেন? একেই তো এই দারোগাটা ঠিক সুবিধের নয়। সুকুমার বাবু গলাটা খাদে নামিয়ে বললেন, সেই জন্যই তো সাবধানের মার রাখলাম না মানিক। পুলিশকে বলেছি বউটার স্বভাব চরিত্রের ভালো না। এই কালো দিঘির পাড়ে প্রায় ওই পুরনো প্রেমিকের সাথে লড়ঘট করতে আসতো। ধরা পড়ে যেতে লজ্জায় নিজেই। মানিক মাঝপথে বলল, বুঝেছি কর্তা, এবার চুপ করুন। দেওয়ালেরও কান আছে, তবে কোনো চিন্তা নেই। একেই টাকা শুনে ওর মাথা ঘুরে গেছে, তার উপর মেয়েটা পাক্কা ডুবুরি। আপনি শান্ত হয়ে বসুন, না হলে পুলিশ সন্দেহ করবে যে। কথাটা অবশ্য অক্ষরে অক্ষরে সত্যি।
বুলার বয়স মাত্র 21-22 হলেও এই বয়সেই সে আচ্ছা আচ্ছা ডুবুরিকে চ্যালেঞ্জ করতে পারে। আর পারবে নাই বা কেন? মানিক মনে মনে ভাবল, কার মেয়ে দেখতে হবে তো। বুলার বাবা কার্তিক তো মানিকেরই বন্ধু ছিল, ছোটবেলা একসাথে কত খেলাধুলা করেছে। ছোট থেকেই কার্তিকও এরকম সারাটা দিন জলেই পড়ে থাকতো। নিজে রিক্সা চালালেও নিজের অপূর্ণ ইচ্ছেটা মেয়েকে দিয়ে পূর্ণ করবে বলেই বোধহয় সাঁতারু বুলা চৌধুরীর নামে নাম রেখেছিল বুলা। মেয়েটা যখন একরত্তি ছিল তখন থেকেই ডুব সাঁতার, চিত সাঁতার, কিরদানি দেখে হাঁ হয়ে যেত সারা গ্রামের মানুষ। অল্প বয়সে এখানকার স্কুলের খেলার মাস্টার অলোকবাবুর চোখেও পড়ে গিয়েছিল মেয়েটা। কলকাতার একটা ভালো ক্লাবে যেদিন ভর্তি করে এলো মেয়েটাকে, সেদিন খুশিতে জলজল করা কার্তিকের মুখটা মনে পড়ল মানিকের। সবাই অল্প অল্প করে দিয়ে যথাসাধ্য সাহায্যও করেছিল। স্টেট মিটের কি একটা খেলার পর মেয়েটাকে নিয়ে 2 লাইন ছাপাও হয়েছিল কলকাতার কাগজে। কার্তিকের তখন কি আনন্দ, সারা গ্রামকে পারলে মিষ্টি খাওয়ায়। কিন্তু তারপরেই মানিক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোথা থেকে যে কি হয়ে গেল। পেছন থেকে কাঁধে কার হাত পড়তেই মানিক চমকে বুক ফেরালো। সুকুমার বাবুর একমাত্র ছেলে সমরেশ। মুখে একরাশ উৎকণ্ঠা, চিন্তায় ফর্সা কুটিল মুখটা লাল হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, কি হবে গো মানিক কাকু? আমার 2 বন্ধু, তুমি আর বাবা ছাড়া কিন্তু কেউ জানে না। মানিক কিছু না বলে মনে মনে কিছু খিস্তি খেউর করল। তারপর অভয় দেওয়ার ভঙ্গিতে সমরেশের হাত দুটো চেপে ধরল। কপট সহানুভূতি ছাড়া সে আবার কী বা করতে পারে? সে সামান্য দোকানের কর্মচারী, বই কিছুই নয়। এই সময় কি থেকে কি বলবে তার নেই ঠিক। তার থেকে মুখে কুলু বেটে থাকাই ভালো। সারাটা জীবন তো তাই করে এলো। এই সমরেশ যখন সদ্য বড় হয়ে ওঠা বুলার পেছন পেছন ঘুরত, প্রেমের অভিনয় করত, ভুলিয়ে ভালিয়ে যেদিন মেয়েটাকে গ্রামের শেষ প্রান্তে ওদেরই বাগান বাড়িটায় নিয়ে গিয়েছিল, সেদিনও মানিক মুখে কুলুপি এঁটেছিল। নিজের চোখে সবটা দেখলেও কাউকে কিছু বলার সাহস হয়নি, ভাবল মানিক। বুলার ছোটবেলার অভ্যাস হলো জলে ঝাঁপ দিয়েই লম্বালম্বিভাবে একদম মাটির তলায় চলে যাওয়া। সেখানকার গাছ, নাম না জানা জলের নিচের ফুলগুলোর সাথে মিলেমিশে বেড়াতে ভারী ভালো লাগে ওর। নিজের আপন খেয়ালে জলের একদম তলায় নির্ভাবনায় ও ভেসে বেড়ায়। 10 মিনিট দম আটকে রাখা ওর কাছে জল ভাত। সাথে কি গ্রামের সবাই ওকে জলপরি বলে? কাজের সময়ও সেটাই করে, তবে তখন অবশ্য আর ফুল গাছ এইসব নিয়ে তাকিয়ে সময় নষ্ট করে না। কাজের জিনিস খুঁজতেই ব্যস্ত থাকে। আজকেও ও সেটাই করছিল। তবে আজ থেকে থেকে ভারী আনমনা হয়ে যাচ্ছিল বুলা। 5 বছর আগে খিদের জ্বালায় যখন এই পেশাটা ওকে নিতে হয়েছিল, তখন ও ভাবেনি পেশাটা ওর নেশাও হয়ে যাবে। আক্ষেপ যে হয় না একেবারেই তা নয়। বিশেষ করে বাবার মরা মুখটার কথা যখন মনে পড়ে, কিন্তু তারপর ও আবার ভাবে, এই বা খারাপ কি? নাই বা সে বুলা চৌধুরী হতে পারল। আগের মাসে পাশের হরু গ্রামের মিত্রবাবুদের কোলের ছেলেটা যখন পুকুরে ডুবে গিয়েছিল, বুলা যখন তাকে তুলে এনেছিল জল থেকে, প্রচুর জল পেটে গেলেও বাচ্চা তখন বেঁচে গিয়েছিল। তখন ওদের বাড়ির সবার মুখে যে হাসি দেখেছিল, সেটা সাঁতারের চ্যাম্পিয়ন হলে ও দেখতে পেত কি? কিন্তু সেরকম খুব কমই হয়।
একটা বড় গাছের লতার মতো পাতাগুলোকে সাবধানে পাশ কাটিয়ে সাঁতার কাটতে কাটতে ভাবছিল বুলা। বেশিরভাগই আসে মামুলি কেস, হয় কারোর কুঁয়োয় সোনার দুল বা নাকচাবি পড়ে গেছে, কারোর আবার পুকুরের চাবি পড়ে গেছে। এই সব রেটও খুব কম, জিনিস খুঁজে দিতে পারলে 500, না হলে 100, তাও অর্ধেক সময় সেটাও জোটে না বুলার। প্রথম প্রথম মেয়ে ডুবুরি বলে এ তল্লাটের সবাই ভিড় করত দেখতে, এখন সেটাও আর নেই, সবার গা সওয়া হয়ে গেছে। মানুষজন এত গরিব, সবসময় টাকা চাইতেও পারে না বুলা। বাড়িতে সে আর মা দুটি প্রাণী, তারই রোজগার আর মায়ের দুবেলা ঠিকই কাজ, দুজনের ভালোই চলে যায়। কিন্তু আজ সকালে মানিক কাকা যখন বাড়িতে ডাকতে গিয়েছিল, তখন মা খেঁকে উঠেছিল। তুই ওই বাড়িতে কাজ করতে যাবি? মনে নেই ছেলেটা কি করেছিল তোর? বুলা মনস্থির করতে কিছুক্ষণ সময় নিয়েছিল। কোমরের বহু পুরনো ব্যথার জায়গাটা টনটন করে উঠেছিল, যেখানটায় সমরেশের বন্ধুরা বাঁশ দিয়ে মেরেছিল। পিঠের কিছু আঁচড়, কিছু দাগও চোখে পড়েছিল। তারপর দড়িটা নিতে নিতে বলেছিল, মা, এটা আমার কাজ, এর জন্য আমি টাকা পাই। মা আরো জোরে মুখ ঝামটা দিয়েছিল। কত বড় রোজগেরে মেয়ে এলেন রে আমার! মুখ তো আগেই পুড়িয়েছিস, এখন আবার লোক হাসাতে চাস? বুলা উত্তর না দিয়ে মানিক কাকার সঙ্গে বেরিয়ে পড়েছিল। কথায় কথা বাড়ে, কি দরকার? ওর একমাত্র খুদের সাকরেত ভূতকে ডেকে নিয়ে রওনা হয়েছিল এই গ্রামের একদম শেষ প্রান্তের কালো দিঘির জলে। বুলাকে জলের মধ্যে বেশি খুঁজতে হলো না। দিঘির একটু বাঁকনের দিকে যেতেই ও বউটাকে দেখতে পেয়ে গেল। পা দুটোকে যতটা সম্ভব দ্রুতগতিতে নাড়াতে নাড়াতে ও বউটার কাছে গেল। বাচ্চা মেয়ে শান্তভাবে শুয়ে রয়েছে মাটির তলায়। জলের তোড়ে হালকা হালকা দড়ি বাঁধা ফর্সা পা দুটো নড়ছে, হাত দুটোকে পিচমোড়া করে পেছনে বাঁধা, নাকের কাছটা হালকা লাল হয়ে আছে। এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই। বুলার বুকটা মুচড়ে উঠল। হোক না সমরেশের বউ, হোক না বুলা যাকে সবচেয়ে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, যার ছলচাতুরিতে ভুলে গিয়ে নিজের সব শেষ করে দিয়েছিল, তার বউ। তবু মেয়ে তো। সমরেশ কি করে পারলো এভাবে মারতে? জলে নিচে এমনি অন্ধকার, তার উপর পেশাদার ডুবুরিদের মতো বুলার সাজ সরঞ্জাম কিছুই নেই। একটা ছোট টর্চকে সে মাথার সাথে ভালো করে বেঁধে নিয়ে নামে। সেই টর্চের আলোয় ও নিজের বুকে লুকিয়ে রাখা মানিক কাকার দেওয়া ছোট ছুরিটা সন্তর্পণে বের করল। মানিক কাকা 50,000 টাকা দেবে বলেছে, অথচ কাজটা সেরকম কিছুই নয়। খুনটাকে আত্মহত্যা বলে চালাতে হবে। তার জন্য শুধু সমরেশের তাড়াহুড়োতে খুলতে ভুলে যাওয়া দড়িগুলোকে কেটে দিতে হবে। বুলার সকালে মানিক কাকার বলা কথাগুলো আবার মনে পড়ল। বুলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শান্তভাবে ধীর গলায় মানিক কাকা বলেছিল, বুলা মা, একটা কাজ করে দিতে হবে। তুই আমাদের গ্রামের মেয়ে, তুই থাকতে আর কাকেই বা বলবো? সমরেশকে তো জানিসই, মাথা গরম ছেলে, রাগের মাথায় একটা ভুল করে ফেলেছে। বুলার সমরেশের নাম শুনেই বুকটা ছ্যাঁত করে উঠেছিল। বেশ তো আছে, অনেক বছর তো হয়ে গেল, আবার সমরেশ কেন? বুলা 1000 বার নিজেকে তো সেজন্য ধিক্কার দিয়েছে, তবু এখনো কেন? ছোট বয়সের সরলতায় সমরেশের শয়তানিও বুঝতে পারেনি।
অনেকের সাবধান করে দেওয়াতেও ও বুঝতে পারেনি যে গ্রামের সবচেয়ে বড় লোকের একমাত্র ছেলে সমরেশের কাছে বুলার মতো মেয়েরা খেলা ছাড়া কিছুই নয়। তখন বুলা দিনরাত সাঁতার নিয়েই পড়ে আছে। বাবার উৎসাহে তৈরি করছে নিজেকে ন্যাশনাল মিটের জন্য। ভোর ভোর উঠে চলে যেত সমরেশদের বাড়ির পেছন দিকে বিশাল পুকুরে। বাবা ছিল ওদের বাড়ির বাঁধা রিক্সাওয়ালা। মেয়ের প্র্যাকটিসের জন্য এইটুকু অনুমতি বুলার বাবা আদায় করতে পেরেছিল মনিবের কাছ থেকে। সেখানেই প্রথম দেখা সমরেশের সাথে। দিনের পর দিন সূর্য ঠিক মতো ফোটার আগেই বুলা জলে নেমে পড়ত, আর পুকুর পাড়ে হাজির হতো সমরেশ। প্রথম দিকের আড়ষ্টতা কেটে যেতে বুলার মনে হয়েছিল সমরেশ ওর প্রেমে পাগল। কিছুদিনের মধ্যেই ডকে উঠেছিল ভোরবেলার প্র্যাকটিস। ঘন্টার পর ঘন্টা গল্প করত দুজনে। প্রথম প্রথম বুলা ভয়ে কাঁটা হয়ে থাকত। তার নিজের বাবা যে বাড়ির রিক্সাওয়ালা, গ্রামের সেই সবচেয়ে বড় লোকের ছেলে তাকে এত ভালোবাসে, এও কি সম্ভব? কিন্তু সমরেশের দিনের পর দিন প্রেমের কথায় সে ভয়ও কবে ফুৎকারে উড়ে গিয়েছিল বুলার 16 বছরের মন থেকে। এমনই পাগল হয়ে গিয়েছিল ও প্রেমে যে কলকাতার একটা ভালো টুর্নামেন্টের দিন যখন সমরেশ আলগোছে ওকে স্টেশন থেকে বাইকে তুলে নিয়ে ওদের বাগান বাড়িটায় নিয়ে গিয়েছিল, তখন ওর কিছু মনে হয়নি। কিন্তু সেখান থেকে বেরোনোর সময় চোখে পড়ে গিয়েছিল বাবার বন্ধু ইরফান চাচার। বাবা রাগে পাগলের মতো হয়ে গিয়েছিল। বুলাকে বেধড়ক পিটিয়েও শান্ত হয়নি। রাগের মাথায় ছুটেছিল সমরেশদের বাড়িতে ওর বাবাকে সব জানাতে। বাবার মাস মাইনের বাঁধা চাকরিটা চলে যাবে জেনেও বাবা থামেননি, কারণ সমরেশের মেয়ে ঘটিত রোগের কথা সারা গ্রাম জানত। বুলা স্বাভাবিক স্বরে মানিক কাকার দিকে তাকিয়ে বলেছিল, কি কাজ? মানিক কাকা গলা আরো খাদে নামিয়ে বলেছিল, কাল রাত্রিরে সমরেশের সাথে ওর বউয়ের একটু তর্কাতর্কি হয়, বুঝলি? সমরেশ রাগের মাথায় বউটাকে বলিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। বুলার আতঙ্কে কথা বন্ধ হয়ে গিয়েছিল। মানিক কাকা একটা ঢোক গিলে আবার বলে চলেছিল, তোকে পুরোটা বলতেই হবে। তাই বলছি, বউটা মরে যেতে সমরেশ আরো দুটো চেলা লাশটাকে ভোর রাতে কালো দিঘিতে ফেলে এসেছে, যাতে পুলিশ এলে বোঝে যে বউটা নিজেই পুকুরে ডুবে মরেছে। বুলা স্থিরভাবে শুনে যাচ্ছিল। মাত্র 3 মাস আগে বিয়ে হওয়া বউটাকে এমনভাবে মেরে ফেলল। অবশ্য সমরেশ তো এরকমই। সেটা বুলার থেকে ভালো আর কে জানে। সেদিন গিয়ে ওদের বাড়িতে সবকিছু খুলে বলে আসার ঠিক 2 দিন বাদে যখন রক্ত বমি করতে করতে বাবা মারা গেল, আর তারও ঠিক 4 দিন বাদে বুলাকে দ্বিতীয়বারের জন্য সমরেশদের বাগান বাড়িতে ঢুকিয়ে ও সব চেলা চামুন্ডাদের দল নিজেদের লালসা মিটিয়ে নিয়ে বুলাকে পেটাতে পেটাতে ওর কোমরের পেছন দিকের হাড়টা ভেঙে দিয়েছিল। তখনও তো সমরেশ এরকমই ছিল। বুলার এখনো দিনটা স্পষ্ট মনে আছে, আর মনে পড়লেই ওর শরীরটা কেমন অবসন্ন লাগে। ছেলেগুলো যখন একের পর এক বুড়ার উপর অত্যাচার করছিল, মারছিল নির্মমভাবে, দূরে চেয়ারে বসে সিগারেট হাতে সমরেশ তখন নিষ্ঠুর হাসি হেসে বলেছিল, তোর বাপ আমার কীর্তির কথা সারা গ্রাম রাষ্ট্র করে ভয় দেখিয়েছিল না? কি ভেবেছিল কি যে আমি তোকে বিয়ে করব? খুব শখ না? হ্যাঁ, খুব শখ। আরো কত নোংরা অশ্রাব্য কথা। বুলা শান্তভাবে একটু বিদ্রুপের হাসি হেসে মানিক কাকাকে বলেছিল, তো কি হয়েছে? হাহ, পুলিশ থেকে শুরু করে থানার সবাই তো ওদের কেনা। ঠিক যেমনটা হয়েছিল ওর বেলায়। নেশা না করা ভালো মানুষ বাবাটা যখন রক্তবমি করতে করতে মরে গেল,
তখন গ্রামের ডাক্তার সাব জানিয়েছিল বিষ খেয়ে মারা গেছে। গলার কাছটা খুব ব্যথা করেছিল বুলার, কিন্তু কিছুই তো করতে পারল না বুলা। বাবার খুন, ওর ওরকম অবস্থা, সবকিছুর জন্য থানায় যেতে পাত্তাই পায়নি ও। ওদের গ্রামের দারোগা যে ফি সন্ধ্যেই সমরেশদের বাড়িতে আড্ডায় হাজির হয়, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ওকে। মানিক কাকা এবার বলেছিল, না রে বুলা, বলছি না একটা গন্ডগোল হয়ে গেছে। একে তো আগের দারোগা আর নেই, নতুন যে এসেছে সে ঘুষখোর নয়। তার উপর তাড়াহুড়োতে বউটার হাত পায়ের দড়িগুলো ওরা খুলতে ভুলে গেছে। বুলার মুখের দিকে তাকিয়ে বলে যাচ্ছিল মানিক কাকা, আমারই কি কপাল বল, পেটের দায়ে এই বয়সে এসব নোংরা কাজে সায় দিতে হয়। আর আর এখন তো এমন হয়ে গেছে, আমি বেঁকে বসলে আমায় শেষ করে দেবে। ছেলে মেয়ে নিয়ে গ্রামে থাকি, জলে বাস করে কি আর কুমিরের সাথে বিবাদ করা যায় বল? বুলা বলছিল, আমায় কি করতে হবে? মানিক কাকা স্থির চোখে ওর দিকে তাকিয়েছিল। জানি তোর অনেক রাগ ওদের ওপর, কিন্তু এখনো যদি রাগ দেখাস তোকে আর তোর মাকে শেষ করে দেবে ওরা। তার থেকে যা হবার তো হয়েই গেছে, এখন সামনের দিকে বরং তাকা। যদি লাশটা পুকুরে ভেসে ওঠার আগেই গিয়ে দড়িগুলো কেটে দিয়ে আসতে পারিস, 50,000 টাকা পাবি। ভাবতে পারছিস? তোর মায়ের বুকের রোগটা পুরো সেরে যাবে। 5টা করকরে 1000 টাকার নোট ওর হাতে গুঁজে দিতে দিতে বলেছিল মানিক কাকা, এটা অ্যাডভান্স, শিগগির চল আমার সাথে। বুলা তখনও চেয়ে আছে দেখে মানিক কাকা গলা আরেক ধাপ খাদে নামিয়ে বলেছিল, তুই কি ভাবছিস তোকে এত কিছু বললাম, তারপর তুই না গেলে তোকে ওরা ছেড়ে দেবে? তার চেয়ে কাজটা উতরে দে, টাকাটা পেলে তোদের অনেক সুরাহা হবে। মানিক কাকার পিছু পিছু কালো দিঘিতে আস্তে আস্তে বুলা ভাবছিল, যার জন্য ওর বাবা মরে গেল, যার জন্য ওর কোমরটা ভেঙে যাওয়ায় ওর সাঁতারের কেরিয়ার শেষ হয়ে গেল, যার জন্য শরীরটা কয়েকটা পশু ক্ষতবিক্ষত করলো, তাকেই ও বাঁচতে যাচ্ছে। প্রকৃতির কি অদ্ভুত পরিহাস! কিন্তু কিছু করার নেই, মনটাকে শক্ত করছিল বুলা। বুলা মেয়েটার মুখটার উপর পরম মমতায় হাত বোলালো। বয়সে ওর থেকে ছোটই হবে। কপালে স্বামীর কল্যাণের জন্য পড়া সিঁদুর জলে ভিজে সারা কপালে লেপ্টে রয়েছে। হাতের শাখা পলাগুলো দু একটা ভেঙে গেছে। কয়েক মাস আগেই প্রচুর যৌতুক নিয়ে যখন মেয়েটার বাবা বিয়ে দিয়েছিল, তখনও কি এই দিনটার কথা ভাবতে পেরেছিল? মানিক কাকা বলেছিল দড়িগুলো খুলে দিলে ওরা চালিয়ে দেবে যে এটা জলে ডুবে আত্মহত্যা। এটা যে বালিশ চাপা দিয়ে খুন তা বুঝতেই পারবে না পুলিশ। বুলা ঠোঁট কামড়ালো। কিন্তু এ যাত্রায় সমরেশকে না বাঁচালে ওর আর ওর মায়ের চরম ক্ষতি করবে ওরা, এটাও পরিষ্কার। বুলার এতক্ষণ ধরে রাখা দম শেষ হয়ে আসছিল। ও আর বেশি ভাবল না, হাতের ছুরিটাকে দূরের লতানে গাছটার দিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর পুলিশের নতুন দারোগাটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকটায় আন্দাজ করে লাশটাকে ঠেলে নিয়ে চলতে লাগলো। গভীর পুকুর, তাই সাথে লাশ। তবু বুলা নিজের ভাঙা রুগ্ন শরীরটার সব শক্তি একত্র করে নিচ থেকে ঠেলে তুলল লাশটাকে। টেনে হিঁচড়ে তুলতেই ডাঙার লোকগুলো হই হই করে এগিয়ে এলো লাশ তোলার কাজে হাত লাগাতে। এক পলকের জন্য ও সমরেশের দিকে সোজাসুজি তাকালো। বউটার হাত পায়ের দড়িগুলো দিনের আলোয় ঝকঝক করছে, আর সেটা দেখে সমরেশের মুখটা সাদা হয়ে গেছে।
জান্তব একটা ক্রূর হাসি হেসে বুলা আবার ডুব দিল। এবার জলের অনেক অনেক গভীরে। ওর জন্য এই জলের তলার পৃথিবীটাই ভালো। কি হবে ওপরের নোংরামি জগতে উঠে? দমটাকে আটকে আর না রেখে ছেড়ে দিল ও। কোমরের বাঁধা দড়িটা খুলে ছুঁড়ে দিল জলের মধ্যে। নিঃশ্বাস নিতে পারছে না আর। হাত পাগুলো কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছে। তবু তার মাঝেই অনুভব করতে লাগলো বুলা ওর শরীরের নিচটা যেন মাছের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আশেপাশের ছোট ছোট মাছগুলোর সাথে ও নিজেও একটা মাছ হয়ে চুকিতকিত খেলতে লাগলো, ঠিক ছোট্টবেলার মতো।